আমাদের জীবনে এমন অনেক ঘটনা ঘটে যেগুলো ঘটবে আমরা জানতে পারি না, ভাবতেও পারি না। এমন এমন ঘটনা আমাদের জীবনের সঙ্গে ঘটে। এই রকম তোমার জীবনেও নিশ্চয়ই কিছু ঘটে থাকবে। যদি ঘটে থাকে তাহলে আমাকে জানিও কমেন্ট করে। আমি বৈশাখী বলছি, কণ্ঠে বৈশাখীতে আমি তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের শোনাবো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা রঙ্গিনী দেবীর খড়গ এই গল্পটি। শুনতে থাকো, আমার সঙ্গে থাকো। জীবনে অনেক জিনিস ঘটে যাহার কোনো যুক্তিসঙ্গত কারণ খুঁজিয়া পাওয়া যায় না। তাহাকে আমরা অতি প্রাকৃতিক বলিয়া অভিহিত করি। জানি না, হয়তো খুঁজিতে জানিলে তাহাদের সহজ ও সম্পূর্ণ স্বাভাবিক কারণ বাহির করা যায়। মানুষের বিচার ও বুদ্ধি অভিজ্ঞতালব্ধ কারণগুলি ছাড়া অন্য কারণ হয়তো আমাদের থাকিতে পারে। ইহা লইয়া তর্ক উঠাইব না, শুধু এইটুকুই বলিব, যেরূপ কারণ যদিও থাকে, আমাদের মতো সাধারণ মানুষের দ্বারা তাহা আবিষ্কার হওয়া সম্ভব নয় বলিয়াই তাহাদিগকে অপ্রকৃত বলিয়া থাকি। আমরা জীবনে একবার এইরূপ ঘটনা ঘটিয়াছিল আমার জীবনে, যাহার যুক্তিযুক্ত কারণ তখন বা আজ কোনো দিনই খুঁজিয়া পাই নাই। পাঠকের কাছে তাই সেটি বর্ণনা করিয়াই আমি খালাস। তাহারা যদি সে রহস্যের কোনো স্বাভাবিক সমাধান নির্দেশ করতে পারেন, যথেষ্ট আনন্দ লাভ করিব। ঘটনাটি এবার বলি। কয়েক বছর আগেকার কথা। মানভূম জেলার চেরা নামক গ্রামে মাইনর স্কুলে তখন আমি মাস্টারি করি। প্রসঙ্গক্রমে বলিয়া রাখি, চেরো গ্রামের প্রাকৃতিক দৃশ্য এমনতর যে ওখানে কিছুদিন বসবাস করিলে বাংলাদেশের একঘেয়ে সমতল ভূমির কোনো পল্লী আর চোখে ভালো লাগে না। একটি অনুচ্চ পাহাড়ের ঢালু সানুদেশ জুড়িয়া লম্বালম্বিভাবে সারা গ্রামের বাড়িগুলি অবস্থিত। সর্বশেষের বাড়িগুলি খিড়কির দরজা খুলিলেই দেখা যায় পাহাড়ের উপরকার শাল, মহুয়া, কুরচি, বিল্বক্ষেতের পাতলা জঙ্গল, একটা সুবৃহৎ বটগাছ ও তাহার তলায় বাঁধানো বেদি, ছোট বড় শিলাখণ্ড ও ভেলা কাঁটার ঝোপ। আমি যখন প্রথম এ গ্রামে এলাম তখন একদিন পাহাড়ের মাথায় বেড়াতে উঠিয়া এক জায়গায় শালবনের মধ্যে একটি পাথরের ভাঙা মন্দির দেখিতে পাইলাম। সঙ্গে ছিল আমার দুটি উপরের ক্লাসের ছাত্র, তাহারা মানভূমেরই বাঙালি। একটা কথা, চেরো গ্রামের বেশিরভাগ অধিবাসী মাদ্রাজি, যদিও তাহারা বেশ বাংলা বলিতে পারে। অনেকে বাংলা আচার ব্যবহারও অবলম্বন করিয়াছে। কি করিয়া মানভূম জেলার মাঝখানে এতগুলি মাদ্রাজি অধিবাসী আসিয়া বসবাস করিল, তাহার ইতিহাস আমি বলিতে পারি না। মন্দিরটি কালো পাথরের এবং একটু অদ্ভুত গঠনের, অনেকটা যেন চাঁচড়া রাজমন্দির যে রাজবাড়ি আছে না, দশমহাবিদ্যার মন্দিরের মতো ধরনটা। এই অঞ্চলে এইরূপ গঠনের মন্দির আমার চোখে পড়ে নাই। তাছাড়া মন্দিরটি সম্পূর্ণ পরিত্যক্ত এবং বিগ্রহ শূন্য। দক্ষিণের দেওয়ালের পাথরের চাঁই কিয়দংশ ধসিয়া পড়িয়াছে। দরজা নাই, শুধু আছে পাথরের চৌকাঠ। মন্দিরের মধ্যেও চারিপাশে বনতুলসীর ঘন জঙ্গল। সন্ধ্যা আকাশের পটভূমিতে সেই পাথরের বিগ্রহহীন ভাঙা মন্দির আমার মনে কেমন এক অনুভূতির সঞ্চার করেছিল। আশ্চর্যের বিষয়, অনুভূতিটা কিন্তু ভয়ের। ভাঙা মন্দির দেখিয়া মনে ভয় কেন হইল, এ কথা তারপর বাড়ি ফিরিয়া অবাক হইয়া ভাবিলাম। তবুও অগ্রসর হইয়া যাইতেছিলাম মন্দিরটি ভালো করিয়া দেখিতে। একজন ছাত্র বাধা দিয়া বলিল, যাবেন না স্যার ওদিকে? আমি বললাম, কেন? সে বলল, জায়গাটা ভালো না, সাপের ভয় আছে, সন্ধেবেলা তো। তাছাড়া লোকে বলে অনেক রকম ভয়ভীত আছে, মানে
অমঙ্গলের ভয়, কেউ ওদিকে যায় না। আমি বললাম, ওটা কি মন্দির? ছাত্রটি বলল, ওটা রঙ্গিনী দেবীর মন্দির স্যার, কিন্তু আমাদের গাঁয়ে বুড়ো লোকেরাও কোনোদিন ওখানে পুজো হতে দেখেনি, মূর্তিও নেই বহুকাল। ওই রকম জঙ্গল হয়ে পড়ে আছে আমাদের বাপ ঠাকুরদার আমলের আগে। চলুন স্যার, নামি। ছেলেটা যেন একটু বেশি তাড়াতাড়ি করতে লাগলো নামবার জন্য, মানে পাহাড় থেকে। রঙ্গিনী দেবী বা তাহার মন্দির সম্বন্ধে দু একজন বৃদ্ধ লোককে ইহার পর প্রশ্ন করিয়াছিলাম, কিন্তু কি আশ্চর্যের বিষয় লক্ষ্য করিয়াছি, তাহারা কথাটা এড়াইয়া যাইতে চায় যেন। আমার মনে হইয়াছে রঙ্গিনী দেবী সংক্রান্ত কথাবার্তা বলিতে তাহারা ভয় পায়। আমিও আর সে বিষয়ে কাহাকেও কিছু জিজ্ঞাসা করা ছাড়িলাম না। বছরখানেক কাটিয়া গেল। স্কুলে ছেলে কম, কাজকর্ম খুব হালকা। অবসর সময়ে এ গ্রামে ও গ্রামে বেড়াইয়া এ অঞ্চলে প্রাচীন পট, পুঁতি, ঘট ইত্যাদি সংগঠিত করতে লাগিলাম। এই বাতিক আমার অনেক দিন হইতে আছে। নতুন জায়গায় আসিয়া বাতিকটা বাড়িয়া গেল। চেরো গ্রাম হইতে মাইল ৫-৬ দূরে জয়চণ্ডী পাহাড়। এখানে খাড়া উঁচু একটা অদ্ভুত গঠনের পাহাড়ের মাথায় জয়চণ্ডী ঠাকুরের মন্দির আছে। পৌষ মাসে বড় মেলা বসে। বিএনআর লাইনের একটা ছোট্ট স্টেশনও আছে এখানে। এই পাহাড়ের কাছে একটা ক্ষুদ্র বস্তিতে কয়েক ঘর মানভূম প্রবাসী ওড়িয়া ব্রাহ্মণের বাস। ইহাদের মধ্যে চন্দ্রমোহন পাণ্ডা নামে একজন বৃদ্ধ ব্রাহ্মণের সঙ্গে আমার খুব আলাপ হইয়া গেল। তিনি বাঁকা বাঁকা মানভূমের বাংলায় আমার সঙ্গে অনেক রকমের গল্প করিতেন। পট পুঁথি সংগ্রহের অবকাশে আমি জয়চণ্ডীতলা গ্রামের চন্দ্রমোহন পাণ্ডার নিকট বসিয়া তাহার মুখে এদেশের কথা শুনিতাম। চন্দ্রপাণ্ডা আবার স্থানীয় ডাকঘরের পোস্টমাস্টারও ছিলেন। এদেশে প্রচলিত কত রকম আজগুবি ধরনের সাপের, ভূতের, ডাকাতের ও বাঘের, বিশেষ করিয়া বাঘের, কারণ বাঘের উপদ্রব এখানে খুব বেশি, গল্প যে বৃদ্ধ চন্দ্রপাণ্ডার মুখে শুনিয়াছি, এবং এইসব গল্প শুনিবার লোভে কত আষাঢ়ের ঘন বর্ষার দিনে বৃদ্ধ পোস্টমাস্টারের বাড়িতে গিয়ে হানা দিয়েছিলাম, তা হিসাব আমি দিতে পারবো না। মানভূমের এইসব অরণ্য অঞ্চল সভ্য জগতের কেন্দ্র হইতে দূরে অবস্থিত। এখানকার জীবনযাত্রাও একটু স্বতন্ত্র ধরনের। যতই অদ্ভুত ধরনের গল্প হোক, জয়চণ্ডী পাহাড়ের ছায়ায় শালবন বেষ্টিত ক্ষুদ্র গ্রামে বসিয়া বৃদ্ধ চন্দ্রপাণ্ডার বাঁকা বাঁকা মানভূমের বাংলায় সেগুলি শুনিবার সময় মনে হইতো, এদেশে এরূপ ঘটিবে ইহা আর বিচিত্র কি? কলকাতা তথা বালিগঞ্জের কথা তো ইহা নয়। কথায় কথায় চন্দ্রপাণ্ডা একদিন বলিলেন, চেরো পাহাড়ের রঙ্গিনী দেবীর মন্দির দেখেছেন? আমি একটু আশ্চর্য হইয়া বৃদ্ধার মুখের দিকে চাহিলাম। রঙ্গিনী দেবী সম্বন্ধে এ পর্যন্ত আমি আর কোনো কথা কাহারও মুখে শুনি নাই। সেদিন সন্ধ্যায় আমার ছাত্রটির নিকট যাহা সামান্য কিছু শুনেছিলাম, বাস, তাহা ছাড়া আমি আর কিছু শুনি নাই। বলিলাম, মন্দির দেখেছি, কিন্তু রঙ্গিনী দেবীর কথা জানবার জন্য যাকেই আমি জিজ্ঞাসা করেছি সেই চুপ করে গিয়েছে কিংবা অন্য কথা বেড়েছে। চন্দ্রপাণ্ডা বললেন, রঙ্গিনী দেবীর নামে সবাই ভয় পায়। আমি বললাম, কেন বলুন তো? মানভূম জেলায় আগে অসভ্য বুনো জাস বাস করত। তাদের দেবতা উনি, মানে অসভ্য বুনো জাতের দেবতা উনি। ইদানিং হিন্দুরা এসে যখন বাস করলে, উনি হিন্দুদেরও ঠাকুর হয়ে গেলেন। তখন তাদের মধ্যে কেউ মন্দির করে দিলে, কিন্তু রঙ্গিনী দেবী হিন্দু দেবদেবীর মতো নয়, অসভ্য বন্য জাতির ঠাকুর। আগে ওই মন্দিরে নরবলি হতো।
60 বছর আগেও রঙ্গিনী দেবীর মন্দিরে নরবলি হয়েছে। অনেকে বিশ্বাস করে রঙ্গিনী দেবী অসন্তুষ্ট হলে রক্ষা নেই, অপমৃত্যু আর অমঙ্গল আসবে তাহলে। এরকম অনেকবার হয়েছে নাকি। একটা প্রবাদ আছে এ অঞ্চলে, দেশে মড়ক হবার আগে রঙ্গিনী দেবীর হাতের খাড়া রক্ত মাখা দেখা যেত। আমি যখন প্রথম এদেশে আসি, সে আজ 40 বছর আগেকার কথা, তখন প্রাচীন লোকেদের মুখে এ কথা শুনেছিলাম। রঙ্গিনী দেবীর বিগ্রহ দেখেছিলেন মন্দিরে? সেই চন্দ্রপাণ্ডা বললেন, না না, আমি এসে পর্যন্ত এই ভাঙা মন্দিরই দেখেছি। এখান থেকে কারা বিগ্রহটি নিয়ে যায় অন্য কোনো দেশে। রঙ্গিনী দেবীর এসব কথা আমি শুনতাম ওই মন্দিরের সেবায়িত একজন বৃদ্ধের মুখে। তার বাড়ি ছিল ওই চেরো গ্রামেই। আমি প্রথম যখন এদেশে আসি তখন তার বাড়ি অনেকবার গিয়েছি। দেবীর খাঁড়া রক্তমাখা হওয়ার কথাও তার মুখে শুনি। এখন তাদের বংশে আর কেউ নেই। তারপর চেরো গ্রামেই আর বহুদিন যায়নি। বয়স হয়েছে, বড় বেশি কোথাও বেরোইনে। বিগ্রহের মূর্তিটি কি? শুনেছিলাম কালী মূর্তি। আগে নাকি হাতে সত্যিকার নরমুণ্ডু থাকতো অসভ্যদের আমলে। কত নরবলি হয়েছে তার লেখাজোখা নেই। এখনও মন্দিরের পিছনে জঙ্গলের মধ্যে একটা ডিবি আছে, খুঁড়লে নরমুণ্ডু পাওয়া যায়। সাধে এদেশের লোক ভয় পায়। শুনিয়া সন্ধ্যার পরে জয়চণ্ডীতলা হইতে ফিরিবার পথে আমারই গাটা কেমন ছমছম করিতে লাগিল। আরও বছর 2 সুখে দুঃখে কাটিল। জায়গাটা আমার এত ভালো লাগিয়াছিল যে হয়তো সেখানে আরও কয়েকদিন থাকিয়া যাইতাম। কিন্তু স্কুল লইয়াই বাঙালিদের মধ্যে মাদ্দারিজের বিবাদ বাঁধিল। মাদ্দারিজিরা স্কুলের জন্য বেশি টাকা করি দিত। তাহারা দাবি করিতে লাগিল কমিটিতে তাদের লোক বেশি থাকিবে, ইংরাজির মাস্টার একজন মাদ্রাসি রাখিতেই হইবে ইত্যাদি। আমি ইংরাজি পড়াইতাম। মাঝে হইতে আমার চাকরি রাখা দায় হইয়া উঠিল। এই সময়ে আমাদের দেশে একটা হাই স্কুল হয়েছিল। পূর্বে একবার তারা আমাকে নিয়ে যেতে চেয়েছিলেন। ম্যালেরিয়ার ভয়ে আমি যেতে চাই নাই। এখন বেগতিক বুঝে দেশে চিঠি লিখলাম, কিন্তু শেষ পর্যন্ত এইসব কারণে চেরো গ্রামের মাস্টারই আমার ছাড়িতে হয় নাই। কিসের জন্য ছাড়িয়া দিলাম পরে সে কথা বলিব। এখন সময় একদিন চন্দ্রপাণ্ডা চেরো গ্রামে কি কার্য উপলক্ষে আসিলেন। আমি তাহাকে অনুরোধ করিলাম আমার বাসায় একটু চা খাইতে হইবেই। তাহার গরু গাড়ি সমেত তাহাকে গ্রেপ্তার করিয়া বাসা বাড়িতে আনিলাম। বৃদ্ধ ইতিপূর্বেই কখনো আমার বাসায় কিন্তু আসেন নাই। বাড়িতে ঢুকিয়াই চারিদিকে চাহিয়া বিস্ময়ের সুরে বলিলেন, এই বাড়িতে থাকেন আপনি? বলিলাম, আগে হ্যাঁ। ছোট গাঁ, বাড়ি তো পাওয়া যায় না। আগে স্কুলের একটা ঘরে থাকতাম। বছরখানেক হলো স্কুলের সেক্রেটারি রঘুনাথ এটা ঠিক করে দিয়েছে। পুরনো আমলের পাথরের গাঁথুনির বাড়ি, বেশ বড় বড় 3টি কামরা, একদিকে একটা যাতায়াতের বারান্দা, জবরদস্ত গড়ন, যেন খিলজিদের আমলে দুর্গ কি জেলখানা। হাজার ভূমিকম্পও এ বাড়ির একটু চুনবালি খসাতে পারবে না। বৃদ্ধ বসিয়া আমার বাড়িটা চারিদিকে চাহিয়া দেখিতে লাগিলেন। ভাবিলাম বাড়িটার গঠন তাহার ভালো লাগিয়াছে। বলিলাম, সেকালের গঠন খুব টনক, আগাগোড়া পাথরের। চন্দ্রপাণ্ডা বললেন, না না, সেই জন্য নয়। আমি এ বাড়িতে প্রায় 30 বছর আগে যথেষ্ট যাতায়াত করতাম। এই বাড়ি হলো রঙ্গিনী দেবীর সেবায়েতের বংশের। এদের বংশে এখন আর কেউ নেই। আপনি যে এ বাড়িতে আছেন তা আমি জানতাম না। তা বেশ, তা বেশ। অনেক দিন পরে বাড়িতে ঢুকলাম কি না, তাই বড় অদ্ভুত লাগছে।
তখন বয়স ছিল মাত্র 30, এখন প্রায় 60। তারপর অন্যান্য কথা আসিয়া পড়িল। চা পান করিয়া বৃদ্ধ গরুর গাড়িতে গিয়া উঠিলেন। আরও বছরখানেক কাটিয়াছে। দেশে স্কুলে চাকুরির আশ্বাস পাইলেও আমি যাই নাই, কারণ এখানকার বাঙালি মাদ্রাজি সমস্যা একরূপ মিটিয়া আসিয়াছে। আপাতত আমার চাকরিটা বজায় রহিল বলিয়াই মনে হয়। চৈত্র মাসের শেষ, 5-6 ক্রোশ দূরবর্তী একটা গ্রামে আমারই এক ছাত্রের বাড়িতে অন্নপূর্ণা পূজার নিমন্ত্রণ রক্ষা করতে গিয়েছিলাম। মধ্যে রবিবার পড়াতে শনিবার গরুর গাড়ি করে রওনা হলাম। রবিবার ও সোমবার থেকে মঙ্গলবার দুপুরের দিকে বাসায় আমরা ফিরলাম। বলা আবশ্যক, বাসায় আমি একাই থাকি। স্কুলের একটা চাকর রাখহরিকে আমি সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম। বাইরের দরজায় তালা ঝুলিয়ে রাখহরি বলে উঠল, এ কি, এ কিসের রক্ত? বাইরের ঘরের তালাটা সবে মাত্র খুলেই এই রকম চিৎকার, দেখুন! আমি প্রায় চমকিয়ে উঠলাম। তাই তো বটে, বাইরের দরজার চৌকাঠ ঠিক ভিতর দিক থেকে রক্তের ধারা উঠুন বেয়ে চলে এসেছে। একটানা ধারা নয়, ফোঁটা ফোঁটা রক্তের একটা অবিচ্ছিন্ন সারি। একেবারে টাটকা রক্ত। এই মাত্র সদ্য কারোর মুন্ড কেটে নিয়ে আসা হয়েছে। আমি তো অবাক। কিসের রক্তের ধারা এটা? কোথা থেকেই বা আসলো? আজ 2 দিন তো বাসা বন্ধ ছিল। বাড়ির ভিতরের উঠানে রক্তের দাগ আসে কোথা থেকে? তার উপর সদ্য তাজা রক্ত। অবশ্য কুকুর, বিড়াল ও ইঁদুরের কথা মনে পড়ল। এক্ষেত্রে পড়াটাই তো স্বাভাবিক। চাকরকে বললাম, দেখো তো রে, রক্তটা কোন দিকে যাচ্ছে? সে সেই হুলো বেড়ালটার কাজ। রক্তের ধারা গিয়েছে দেখা গেল সিঁড়ির নিচে চোরাকুঠুরির দিকে। ছোট্ট ঘর, ভীষণ অন্ধকার, এবং যত রাজ্যের ভাঙাচোরা পুরনো মালে ভর্তি বলে আমি কোনোদিন চোরাকুঠুরি খুলিনি। চোরাকুঠুরির দরজা পার হয়ে বন্ধ ঘরের মধ্যে ধারাটা গতি দেখে ব্যাপার কিছু বুঝতে পারলাম না। কত কাল ধরে ঘরটা তালা বন্ধ। যদি বিড়ালের ব্যাপারই হয়, বিড়াল ঢুকলেও তো কোনো ছিদ্রের দরকার হবে। চোরাকুঠুরির তালা লোহার শিকলের চার দিয়ে খোলা হয়। আলো জ্বালিয়ে দেখা গেল ঘরটা পুরনো, ভাঙা, তোবড়ানো টিনের বাক্স, পুরনো ছেঁড়া গদি, খাটের পায়া, মরচে ধরা সড়কি, ভাঙা টিন, শাবল প্রভৃতি ঠাস বোঝাই করা ঘরটার মধ্যে। ঘরের মেঝেতে সোজা রক্তের দাগ এক কোণের দিকে গিয়েছে। রাখহরি খুঁজতে খুঁজতে হঠাৎ চিৎকার করে বলে উঠল, হে কি বাবু, এদিকে কি করে এমন ধারা রক্ত লাগলো? তারপর সে কি একটা জিনিস হাতে তুলে ধরে বলল, দেখুন কাণ্ডটা বাবু। জিনিসটাকে হাতে নিয়ে সে বাইরে আসতে তার হাতের দিকে আমি চেয়ে তাকিয়ে অবাক হয়ে গেলাম। একখানা মরচে ধরা হাতলবিহীন ভাঙা খাঁড়া বা রামদা। আগার দিকটা চওড়া এবং বাঁকানো। বড় চওড়া ফলাটা তার রক্তে টকটকে লাল। একটু একটু রক্ত কিন্তু নয়, ফলাটাতে আগা গোড়া রক্ত মাখানো প্রথম থেকে শেষ অবধি। মনে হয় যেন খাড়াখানা এখন থেকে এমনি করেই টপ 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 করে রক্ত ঝরে পড়ছে। সেই মুহূর্তে একসঙ্গে আমার অনেক কথা মনে হলো। 2 বৎসর পূর্বে চন্দ্রপাণ্ডার মুখে শোনা সেই গল্প। রঙ্গিনী দেবীর সেবাইর বংশের ভদ্রাসন বাড়ি হলো এইটা। পুরনো জিনিসের গুদাম এই চোরাকুঠুরিতে রঙ্গিনী দেবীর হাতের খাঁড়াখানা তারাই রেখেছিল এই গুদামের মধ্যে। হয়তো মড়কের আগে বিগ্রহের খাঁড়া রক্তমাখা হওয়া
এটা প্রবাদ। আমার মাথা ঘুরিয়ে গেল। মকর কোথায় ভাবতে লাগলাম। যদি সময় পেতাম সন্দেহ করতাম, কিন্তু সে সময় আমি পেলাম না। পরদিন সন্ধ্যায় যে সময় চেরোগ্রামের প্রথম কলেরা রোগের খবর আমি পেলাম। 3 দিনের মধ্যে রোগ ছেয়ে গেল, মকর দেখা দিল। প্রথমে চেরো, তারপর পাশের গ্রাম কাজরা। আস্তে আস্তে জয়চণ্ডীতলা পর্যন্ত মড়ক বিস্তীর্ণ হয়ে গেল, মড়ক ছড়িয়ে পড়ল। লোক মরে ধুলধাপড়া হতে লাগলো। চোরাগ্রামের মাদ্রাজি বংশ প্রায় সাবার হয়ে যেতে বসল। সাবার হয়ে জাগার জোগাড় হলো। মকরের জন্য স্কুল বন্ধ হয়ে গেল। আমি দেশে চলে আসলাম। তারপর আর কখনো চেরোতে যাই নাই। গ্রীষ্মের বন্ধের পূর্বেই দেশের স্কুলের চাকুরিটা আমি পেয়ে গিয়েছিলাম। সেই থেকেই রঙ্গিনী দেবী মনে মনে আমি প্রচণ্ড ভক্তি করি। তিনি অমঙ্গলের পূর্বাভাস দিয়ে সকলকে সতর্ক করে দেন মাত্র, আর মূর্খ জনসাধারণ তাকেই অমঙ্গলের কারণ ভেবে ভুল বোঝে। আমি বৈশাখী বলছি। আমার গল্প যদি তোমাদের ভালো লাগে তাহলে নিজেদের নিকট আত্মীয়র সঙ্গে আমার এই গল্প শেয়ার করো। তোমরা আমার বন্ধু, তোমরা আমার পরিবার। তোমরা যদি আমাকে এরকমভাবে সাহায্য করতে থাকো, আমি তোমাদের আরও অনেক সুন্দর সুন্দর এরকম গল্প উপহার দেব। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নমস্কার।